জামাতে ইসলামের এক নেতা তিনি বললেন যে বিএনপি জুলাই সনদ অস্বীকার করেছে। কবে করেছে জুলাই সনদ? স্বয়ং প্রধানমন্ত্রী তো বলেছে আমরা জুলাই সনদের সব আমরা বাস্তবায়ন করব। কিছু টেকনিক্যালিটিস থাকতে পারে, কিছু নোট অফ ডিসেন্ট থাকতে পারে, সেটা আলাপ আলোচনা করে এটা আইন প্রণয়ন করতে হবে, কোনটা সংবিধান সংশোধন করতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে এই কথা বলেছেন, তাহলে আপনি কোন তথ্যের ভিত্তিতে আপনারা এই কথাটি বললেন? জামাতে ইসলামের একজন নেতা আরেকজন সাংবাদিক সম্মেলন করে এক নেতা বললেন যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। গরুর হাটে টেলিফোনে নামে চাঁদাবাজি হয়েছে, সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ তো আমরাও আপনারাও। ঈদের দিন আমরা নিজেই প্রত্যক্ষ করেছি সিটি কর্পোরেশনের গাড়িগুলো, ময়লা তোলার গাড়িগুলো দাঁড়ানো রয়েছে এবং ওখানে কাজ করছে যে দ্রুত বর্জ্য সেখান থেকে তুলে গাড়িতে তোলা হচ্ছে। আমি নিজের চোখে দেখা, আমার সাথে এখানে আরও অনেকে ছিলেন। আমরা রামিসার বাসা থেকে ফিরে আসছি, উত্তরের এটা দেখেছি। আচ্ছা, তারপরেও তো কিছু ইনকমপ্লিট থাকে। এর পরের দিন প্রধানমন্ত্রী অলিতে গলিতে ঢাকা মহানগরের ঘুরে বেরিয়ে তিনি গোটা এইটা দেখেছেন এবং যেখানে যেখানে গাফিলতি দেখেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং এতে দায়িত্ব যে কর্মকর্তারা তাদের দুইজনকে সাসপেন্ড করেছেন। তাহলে পদক্ষেপ নেয়নি, এই মিথ্যাচার করলেন কেন? আপনারা না ধর্মের নামে রাজনীতি করেন, আপনারা না ইসলামের নামে রাজনীতি করেন, তাহলে দ্রুত এই মিথ্যাচার আপনারা করে ফেললেন। আপনাদের একজন নেতা বলেছেন যে ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম নির্যাতন হত্যা খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে ওইটা। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এই দুইটা পার্থক্য। তখন অপপ্রচার, চাঁদাবাজির কথা তাদের নামে জানা যায়নি, কিন্তু তারা একটি হানাদার বাহিনীকে সহযোগী হয়ে নিজের দেশের লোককে হত্যা করাতে তাদের পথ দেখিয়েছে। এটা একটা বড় ধরনের অভিযোগ। আর এখন সবগুলোতে লিপ্ত, বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজি হয়েছে, তো নিজেদের দিকে একবার তাকান। মিরসরায়ে ফেনী নদীর বালু তুলতে গিয়ে ধরা পড়েছিলেন জামাতের দুই নেতা, একজনের নাম জাহাঙ্গীর, একজনের নাম রবিউল। পরে বহিষ্কার করেছে জানার পর। তাহলে তো আপনার দলেও চাঁদাবাজ আছে। আমি তো একটা কি দুইটা উদাহরণ আমি দিলাম। ফেনীতে মামলার থেকে অব্যাহতি দেবে বলে জাকির নামে এক জামাত নেতা, সে আবার রুকন, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, সেটাও পত্রপত্রিকায় এসছে বেশ কিছুদিন আগে। তাহলে তো জামাত কি বলে প্রশ্রয় দেয়, মানে ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটু আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন, হাদিয়া, এটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটাও হলো একটা বড় ধরনের এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি, এটা আপনারা কম করেন না। এবং বহু জায়গায় প্রমাণ আছে যে ধমক দিয়ে থ্রেট করে করছেন। আমি তো 2-3টার নাম মাত্র বললাম, অসংখ্য আছে। তো মানে কথা বলবেন, হ্যাঁ আমার কথা হলো রাজনৈতিক দলগুলোতে থাকতে পারে, ঢুকে যেতে পারে, কিন্তু সেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা। বিএনপির মধ্যে 5ই আগস্টে এই ধরনের কিছু কর্মকাণ্ড হয়েছে, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান
মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, কেউ বাদ যায়নি। শক্তিশালী নেতা থেকে শুরু করে একবার তৃণমূল পর্যন্ত কেউ বাদ যায়নি। তারপরে চাঁদাবাজির অভিযোগ করেন। তো আপনাদের নামে এবং আপনাদের অধিকাংশ রোকন সদস্য, তারপর নানা ধরনের আপনাদের যে মানে কাঠামো, যে সাংগঠনিক কাঠামোর মধ্যে নানা স্তরের লোক, এটা ইয়ের জন্য অভিযুক্ত হয়েছে। যখন পেপারে এসছে তখন আপনারা বহিষ্কার করেছেন। তো আপনারা ফেরেশতা হয়ে গেলেন কি করে? এত একেবারে পরিশুদ্ধ হলেন কি করে? তাহলে যেগুলো ধরা পড়েনি তারা তো আছেই আপনার দলের মধ্যে, তাহলে বড় বড় কথা বলছেন যে? এটা কথা বলছেন এই কারণে খুব মনে করেছিলেন যে বোধহয় এইবার পাওয়ারে চলে আসবে, কিন্তু এদেশের মানুষের মানে মাইন্ডসেটটা আপনারা বুঝতে পারেননি। এদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামাতকে পছন্দ করে না। এদেশের মানুষ ধর্মভীরু, অতিরিক্ত ধর্মবিরোধী কর্মকাণ্ডও পছন্দ করে না। একদিকে যেমন ধর্ম ব্যবসা জামাত করেছে, তাদেরকেও পছন্দ করে না। এদেশের মানুষ আবার একবারে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের সহ তাদের যে সমস্ত সহযোগীরা আছে, তাদের যে কর্মকাণ্ড, সেটাও পছন্দ করে না। আওয়ামী লীগের এক নেতা যেমন বলেছিলেন, মনে নাই আপনার, লতিফ সিদ্দিকী, যে হজ, মক্কা শরীফ এগুলো নিয়ে কি মন্তব্য করেছিল না, মনে আছে তো আপনার? যে হজ এটা অর্থনীতি, আরবরা অর্থনৈতিক কারণে এটা করেছে। মানুষ এগুলো পছন্দ করে। আবার ধর্মের নাম বিক্রি করে, ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে মানুষকে ধোঁকা দেওয়া, এটাও এদেশের মানুষ কোনোদিনই এটা পছন্দ করে। তো সুতরাং এইটা রাখতে হবে মনের মধ্যে, মানে আমাদের সবাই জানতে হবে। এবং আমরা যারা, আমি মনে করি যে জাসাস, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা একটা এদেশের মানে মৃত্তিকা থেকে উৎসারিত আমাদের যে সংস্কৃতির যে স্ফুরণ, সেটার অনুশীলন এবং চর্চা করা। এর সাথে সংস্কৃতি মানেই শুধু নিজস্ব সেটা না, পৃথিবীর ভালো ভালো যে অর্জনগুলো, সাংস্কৃতিক অর্জনগুলো, সেগুলোকে গ্রহণ করতেও তো কোনো অসুবিধা নেই। আমরা বিশ্ব দর্শন কি পড়ি না? আমরা কি ইউরোপীয় দর্শন পড়ি না? আমরা কি ইউরোপের ভালো সঙ্গীত বা অন্যান্য দেশের ভালো যে সঙ্গীত, সেই সঙ্গীত কি আমরা শুনি না? নিশ্চয়ই শুনি। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো পরাশক্তি, কোনো আগ্রাসী শক্তি আমাদের নিজস্ব মৃত্তিকা থেকে উৎসারিত সংস্কৃতিকে বা আমাদের যে সাংস্কৃতিক যে শক্তি, সেটাকে ধ্বংস করার উদ্দেশ্যে যে ষড়যন্ত্র করবে, সেটাকে প্রতিহত করার দায়িত্ব হচ্ছে জাতীয়তাবাদী শক্তির। এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষের যে সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছে, জাসাসের মতো, তাদেরকে সেই প্রতিহত তাদেরকে করতে হবে। কবি নিয়ে, সাহিত্যিক নিয়ে, সঙ্গীতকার নিয়ে, তাবলচি নিয়ে, তারপরে মিউজিশিয়ান নিয়ে, সবাইকে নিয়ে তাদেরকে এই কাজটি করতে হবে। এবং সাংস্কৃতিক সংগঠক তাদেরকে নিয়ে তার কাজটি করতে হবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এই আলোচনা সভার যারা উদ্যোক্তা, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।